আরো বেঁধে বেঁধে থাকি। তো কবিতাটি আমরা প্রথমে পড়ে নেব, তারপর কবিতাটি পূর্ণাঙ্গ বিশ্লেষণ এ যাব। কবিতাটি প্রথমেই কবি যে নামকরণটি করেছেন সেটি কিন্তু খুবই ইঙ্গিতবহ এবং আমাদেরকে এক নতুন ভাবনায় চালিত করছে এই কবিতাটির মূল ভাব। কবিতাটি প্রথমেই বলছে কবি যে আমাদের ডান পাশে ধস, আমাদের বাঁয়ে গিরিখাত, আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ, আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। আমরা আমরাও তবে এইভাবে এ মুহূর্তে মরে যাব নাকি? আমাদের পথ নেই আর, আয় আরো বেঁধে বেঁধে থাকি। তাহলে কবি এখানে যে কথাটি আমাদের এই স্তবকের মধ্যে খুব স্পষ্ট আকারে বলে দিয়েছেন, সেটি খুবই স্পষ্ট আমরা বুঝতে পারছি যে তিনি একত্র হওয়ার কথা বলেছেন এবং সেই একত্র হওয়ার জন্য আমাদের কি কি কর্তব্য এবং করণীয় রয়েছে সেগুলো কিন্তু আমরা কবি আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। তো প্রথমে বলছে যে আমাদের ডান পাশে ধস, আমাদের বাঁয়ে গিরিখাত। ধস আর গিরিখাত এই দুটো কিন্তু আমাদেরকে একটা ভাবনা যোগায় যে পাহাড়ের ধস নামে গিরিখাতে। তাহলে কোথায় সে পাহাড়ের অস্তিত্ব, কোথায় ধস নামলো, আর সেই ধস কি গিরিখাতে গিয়ে কেনই বা পড়লো, সেটাই কিন্তু কবি আমাদেরকে আমাদেরকে সেই ভাবনাটি আমাদেরকে তুলে দিয়েছেন। এই ভাবনাটি নিয়ে আমাদেরকে বিচার করতে বলেছেন। তো তাই বলছে আমাদের ডান পাশে ধস, আমাদের বাঁয়ে গিরিখাত, আমাদের মাথায় বোমারু। আমাদের মাথায় কি রয়েছে? আকাশ। বোম মানে আকাশ, বোমারু। হ্যাঁ, সেখানে রয়েছে আকাশের চূড়ান্ত এক উদাসীনতা। পায়ে পায়ে হিমানির বাঁধ এবং পায়ে পায়ে যেখানেই আমরা হেঁটে চলেছি সেখানেই দেখতে পাচ্ছি এক হিমশীতল কঠিন সাদা ধবধবে এক ধূসর প্রান্তর, যেখানে শুধুই আড়াল করার এক অদম্য ইচ্ছা। যে আড়াল, যে ইচ্ছা মানুষকে এক পঙ্কিল কারাগারে বেঁধে রাখে, সেই পঙ্কিল কারাগারকেই কবি কিন্তু হিমানির বাঁধ বলেছেন। তাহলে আমাদের যদি চতুর্পাশ হয়, আমরা চারিদিকে যদি আমরা আমাদের বিবেচনা করি, তাহলে আমরা দেখতে পাবো যে একদিকে রয়েছে ধস, একদিকে রয়েছে গিরিখাত, আবার একদিকে রয়েছে মাথার উপরে রয়েছে আকাশ, পায়ের তলায় রয়েছে কঠিন শীতল হিমশীতল পৃথিবী। আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে। আমাদের কোনো পথ নেই আর আমাদের ঘর উড়ে গেছে। মানুষের বেঁচে থাকার জন্য তিনটে গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে। সেই তিনটে গুরুত্বপূর্ণ উপাদান হলো খাদ্য, বস্ত্র এবং বাসস্থান। খাদ্য, বস্ত্র, বাসস্থান যখন মানুষের এই তিনটে একদম আবশ্যকীয় প্রয়োজন যখন মিটে যায়, তারপরেই মানুষের চাহিদা গুলো একটা একটা করে বাড়তে থাকে। তাহলে এখানে কি হয়েছে, আমাদের এই যে
বেঁচে থাকার জন্য নিত্য নৈমিত্তিক জিনিসগুলো কিন্তু আমাদের নেই। আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে। তারপর কবি বলছেন, উম আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। এক ভয়ঙ্কর বিভীষিকাময় কঠিন বাস্তবের সম্মুখে আমাদেরকে দাঁড় করিয়ে দিয়েছেন কবি, যেখানে বলছেন যে যে সব, সব মানে হচ্ছে মৃত্যু, মৃতদেহ এখানে পড়ে রয়েছে, যে যে জীবন্ত একদম ফুলের মতো নিষ্পাপ প্রাণের যে শিশুগুলো রয়েছে তাদের মৃত্যু, এটা আমরা কোনো সময় ভাবতে পারি না। এটা যেন একরকম নিজেকেই কবি নিজেকে আঘাত করছেন, যে আমরা আহ কঠিন যে সম্মুখে দাঁড়িয়ে আছি, সেই কঠিন সম্মুখটা আমাদেরকে যেন আমাদের ভিতরেই আমাদের একটা ধিক্কার তৈরি করছে, যে কিভাবে এইভাবে কি উন্নতি হয়, এভাবে কি সমাজ থাকতে পারে। তো সেটা কিন্তু কখনোই আমরা কিন্তু সেটা বলতে পারি না যে আহ, সেটা উন্নতি থেমে থাকবে। কারণ একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যে উন্নতি এবং তার সঙ্গে সঙ্গে আহ, কবির ভাবনা, এই দুটো কিন্তু একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। কিরকম ভাবে, যে কবি চাইছেন যে আমাদের সমাজটাকে একটা সুন্দর, সুন্দর স্বচ্ছ দুর্নীতিমুক্ত রাজ্য গড়ে তুলতে, যেখানে কিন্তু এবং যেখানে দেখা যাচ্ছে যে কবি বলছেন যে আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে, যে আমরা যাদেরকে আমাদের আমাদের একান্তই খুব ভালোবাসা সম্পদ যে শিশুরা, সেই শিশুদের কে আমরা কি করে ফেলছি, আমরা কিন্তু আমাদের কাছে আপন করে রাখতে পারছি না। তারা হয় সমাজের কঠিন অত্যাচারে, নয় তারা কি হচ্ছে, হয় শিশু শ্রম, না হলে বাবা মায়ের কাছ থেকে অপহরণ, এরকম ভাবে বিভিন্ন রকম ভাবে কিন্তু সে এবং সে কিন্তু তারা এই ঘটনাটিকে বা এই যে সমাজের অত্যাচারকে কিন্তু বিভিন্ন রকম ভাবে কিন্তু গ্রহণ করার চেষ্টা করছেন, যে এই জায়গাগুলোকে কাটিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারপর বলছে, আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? তবে আমরা কি এই মুহূর্তে, আমরাও কি এইভাবে মরে যাব না? যখন আমাদের নিজের বিবেককে আমরা নিজে কুড়ে করে খাই, এবং সেই নিজের বিবেকটাকে কুড়ে করে যখন খেতে খেতে আমরা যখন দেখি যে না এবার শেষ হয়ে যাচ্ছি আমি, তখন আমার কাছে একটি রাস্তা থাকে, সেটি আত্মহনন। তো আমরা তখন সেই জায়গাটাই বেছে নিয়ে আমরা তখন ভাবি যে এটাই হচ্ছে মুক্তি। দ্যাটস ইজ নট। মুক্তি হবে তখনই যখন তুমি আপসের সঙ্গে লড়াই করতে পারবে, যখন তুমি অন্যায়ের সঙ্গে লড়াই করতে পারবে, এবং তোমার মধ্যে যুক্তিবোধ তৈরি করতে হবে, তার সঙ্গে বুদ্ধিবোধ, যুক্তিবোধ বুদ্ধিবোধ উভয়ই যখন কাজ করবে, তখনই হবে তোমার জয়গান। তো কবি কি করেছেন, এই সময় যেন নিজে ভেঙে পড়েছেন। আমারও তবে এইভাবে, আমারও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? আমরাও এই শিশুদের মতো, যে নিষ্পাপ শিশুগুলো প্রাণ হারিয়েছে, যে মানুষগুলো প্রাণ হারিয়েছে, যাদের কোনো অন্যায় ছিল না, সেই অন্যায় এর প্রতিবাদ আহ, ছিল না, যে অন্যায় তারা করেছে সেই অন্যায়, বা যে তাদের নিষ্ঠুরভাবে তাদের প্রতি অবিচার করা হয়েছে, সেই অবিচারের জন্য কি আমরাও এভাবে মরে যাব? কবির যেন কোথায় শঙ্কা হচ্ছে, আশঙ্কা হচ্ছে, যে আমরাও কি এভাবে মরে যাব। আমাদের পথ নেই আয়, আমাদের পথ নেই আর, আয় আরো বেঁধে বেঁধে থাকি, দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি। তোমাদের জন্য থাকলো এটা, আয় আরো বেঁধে বেঁধে থাকি। এখানে কি বলছে, যে আমাদের কিন্তু এখানে আয় আরো বেঁধে বেঁধে থাকতে হবে, আরো কাছাকাছি ঘনিষ্ঠ হতে হবে, ঐক্য হতে হবে, যে ঘনিষ্ঠ, যে ঐক্য বাণী একদম আমরা সভ্যতার সূচনা লগ্ন থেকে যেটাকে আমরা পাথেয় করে চলেছি,
সেই বাণী কিন্তু আমরা এইরকম ভাবে আমাদেরকে এই বাণী দিয়ে, এই ভাবনা দিয়ে আমাদের কিন্তু এক সুন্দর, বর্ণময় এবং ভালোবাসাময় পৃথিবী আমরা যেন তৈরি করতে পারি। আমাদের ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা। আমরা ইতিহাস যদি পড়ি, সেখানে দেখতে পাবো যে অতীতকালে ঘটে যাওয়া ঘটনা, যেটি আমার আমার পূর্ব মুহূর্ত পর্যন্ত ঘটেছে, এবং যে ইতিহাসকে আমি আহ সকলের সামনে প্রকাশ করতে ভয় পাই, সেই ইতিহাস কি করছে, আমাদের এমনই ইতিহাস, যে ইতিহাস কি হচ্ছে, আমাদের আমাদের সত্যতাকে প্রকাশ করতে বাধা দিচ্ছে, বা যে ইতিহাস বলে আমরা কখনোই গৌরব অনুভব করব না, সেই ইতিহাসে কি রয়েছে, আমাদের চোখ মুখ ঢাকা রয়েছে। আমরা ভিখারি 12 মাস, পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে, আমাদের কথা কে বা জানে, আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে। এক দুরন্ত আহ, 5টা এক দুরন্ত এক আহ, সু- আহ, সুবর্ণময় পৃথিবীর যে কথা কবি ভেবেছিলেন, সেই পৃথিবীকে কবি যেন পুরো উল্টো ভাবে দেখতে পাচ্ছেন। যে সেখানে হয়তো কেউ নেই, হয়তো বা কেউ মরে গেছে, হয়তো বা কেউ জানে, আমাদের যেটা কোনো সময় কবি আকাঙ্ক্ষা ছিল না যে এরকম হবে, এরকম ঘটবে। কিছুই কোথাও যদি নেই, তবু তো কজন আছি বাকি, শেষ মুহূর্তে আসার বাণী। মানে তা কোথাও যদি কিছু নেই, তবু তো আমরা আছি কজন বাকি। আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে 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 থাকি। তো এই বেঁধে বেঁধে থাকাটা নিতান্তই সহজ কাজ নয়, আবার সহজ কাজ অবশ্যই। কেননা এই হাতে হাত রেখে যৌথভাবে সমন্বয় সাধন, এ কথা আমরা আজকে কবি শঙ্খ ঘোষের কাছ থেকে সে যেমন শুনছি, ঠিক সেরকম আজ থেকে আমরা কয়েক শত বছর আগেও আমরা বিভিন্ন মনীষী, বিভিন্ন মহাপুরুষদের বাণীও কিন্তু তাদের এই একই কথা, একই সংবাদ কিন্তু প্রবাহিত হয়েছে। আমরা শুধুমাত্র যে একটি নির্দিষ্ট ভাষার সাহিত্যের ক্ষেত্রে নয়, নির্দিষ্ট কোনো এক গণ্ডির জায়গা থেকে নয়, আমরা এই সমাজকে চাই এক সুন্দর বেঁধে বেঁধে থাকার এক বর্ণময় পৃথিবী, যে পৃথিবীতে আমরা শুধুমাত্র আহ থাকবে সেখানে থাকবে শুধুমাত্র আনন্দ, ভালোবাসা, সুসম্পর্ক এবং সৌন্দর্য। আজকে আমি এই কবিতাটি ব্যাখ্যাগুলো বললাম, এবং এখান থেকে যে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্স, সেইগুলো শর্ট প্রশ্ন হিসাবে আসতে পারে, নামকরণের সার্থকতা আসতে পারে, এবং এখান থেকে কবিতাটির শূন্যস্থান হিসাবে এমসিকিউ ধরতে পারে। এগুলো এরকম যে আমাদের পথ নেই কোনো, আমাদের ড্যাশ গেছে উড়ে, হলো তাহলে এখানে 4টে অপশন দেওয়া থাকবে: ঘর, বাড়ি, রাস্তা। ঘর, বাড়ি, বা এখান থেকে বলা হলো যে ঘর, বাড়ি, খোরচাল এবং যে ছাদ, এরকম ভাবে কিন্তু বিভিন্ন রকম 4টে অপশন দিয়ে কিন্তু আমাদেরকে প্রশ্নগুলো করতে পারে। তাছাড়া আমাদের আর কি প্রশ্ন থাকতে পারে এখানে থেকে আর আসতে পারে শর্ট প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন আসতে পারে যে কবি আহ কবিতার শেষে যে আশার বাণী শুনিয়েছেন, সেটি নিজের ভাষায় লেখো, এটা 3 নম্বর হিসাবে দেখতে পারে। তো আর আরো বেঁধে বেঁধে থাকি, এই পংক্তিটি কবিতায় কবি কতবার ব্যবহার করেছেন, এরকম কিন্তু প্রশ্ন আসতে পারে। আর কাব্যগ্রন্থের নাম কি, এটাও কিন্তু আসতে পারে। আর কবিতাটির নাম কিন্তু অবশ্যই বানান ভুল করা যাবে না, এবং যা আছে তাই কিন্তু সিঙ্গেল কোট বা ডবল কোটেশনের মধ্যে দিয়ে কবিতাটি এবং কাব্যগ্রন্থের নাম কিন্তু